শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর্জেন্টিনা স্পেন, জাদুকরি মেসির লাস্ট ড্যান্সার ইয়ামাল ছন্দে ক্লাসিক ফাইনালের অপেক্ষা। টাইমস স্কোয়ারে সমর্থকদের ঢল, দেশে উন্মাদনা। জিতি হারি এটা পরের বিষয়, আমাদের ফাইনালে গেছি, এইটা আমাদের কাছে সব। জিতবো আমরা, আর্জেন্টিনা সাপোর্টার। সাইডটা স্টার অলরেডি আমাদের হয়ে গেছে, কিছু সময়ের ব্যাপার। Let's go Argentina, let's go. And I think Messi does that for us. I think Spain's going to win. I think Spain will win 2-0. 50-50 ম্যাচ হবে, কিন্তু আর্জেন্টিনা একটু ফেভারিট আছে। মেসি সেরা, মেসি বেস্ট। আশা করছি যে আর্জেন্টিনা জিতবে। বিশ্বকাপ শিরোপার সঙ্গে রোমাঞ্চ ছড়াচ্ছে গোল্ডেন বুটের লড়াই। স্ক্যালিনো ফুয়েন্তের ট্যাকটিক্যাল মাস্টার স্ট্রোকেও চোখ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বর হত্যা মামলা খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আসামি শেখ হাসিনা সহ অন্তত 41 জন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মঙ্গলবার, জানালেন চিফ প্রসিকিউটর। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, ছল চাতুরি করে গণভোট করার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালান সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর। পাসপোর্টে নাম পাল্টে ঘুরে বেড়ান বিভিন্ন দেশ। বেসামরিক আদালতও মামলার পরামর্শ। গুলশানের সাবেক ভূমিমন্ত্রী জাবেদের 18 কোটি টাকার দুটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিল দুদক। আদালতের নির্দেশে তালা ভেঙে তল্লাশি, মিলেছে দুর্নীতির নানা আলামত। এবং 2 সেনা নিহতের জেরে ইরানে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের। আক্রান্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কুয়েতে মার্কিন ঘাঁটি ও পানি শোধনাগারে পাল্টা আঘাত তেহরানের। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্ব আসরের ফাইনালের মহারণ রাতে আত্মবিশ্বাসে টইটুম্বুর আর্জেন্টিনা। বৃষ্টি বাধার পরও অনুশীলনে চনমনে মেসি এনজোরা। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে উঠছে স্পেন। শিষ্যদের পক্ষেই বাজি দে লা ফুয়েন্তের। যদিও বাজে আবহাওয়ায় শেষ দিনে করেনি অনুশীলন। নিউ জার্সিতে দ্য ফাইনাল শুরু রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের ম্যাচ প্রিভিউ। বাজে আবহাওয়ার কারণে আর্জেন্টিনার শেষ অনুশীলন নিয়ে শঙ্কা ছিল, যেমন শঙ্কা আছে এই দলটা বিশ্বকাপ ধরে রাখতে পারবে কিনা। কিন্তু মাঠে তাদের উপস্থিতি দেখে কে বলবে কোনো চিন্তা আছে তাদের? বরং পুরোটা সময় হাস্যরস আর খুনসুটিতেই ব্যস্ত ছিলেন মেসি, ডেপলরা। অবশ্য এটা তাদের বাইরের রূপ, ভেতরে কি কাজ করছে সেটা অনুমান করা কঠিন। পুরো বিশ্বকাপে কেউ পারেনি, প্রতিটা ম্যাচে তারা হাজির হয়েছে নতুন সব রূপে। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা ইউনিটি, যেটার উপর ভর করে ওরা ফাইনালে। তাই আরো একবার, হয়তো শেষবার জ্বলে ওঠার অপেক্ষায়। আমরা জানি আর্জেন্টিনা ভালো দল, তবে এখনো আমাদের উন্নতির জায়গা আছে। মাঠে অবশ্যই তার প্রতিফলন থাকতে হবে। শেষ কথা হলো, আমরা ফাইনালটা জিততে চাই। ফিফার পাওয়ার র্যাঙ্কিং এ স্পেনের 4 ডিফেন্ডার, মিডে দুর্দান্ত করা রদ্রিকেও রাখা হয়েছে এই তালিকায়, যেখানে আর্জেন্টিনার শুধু কুতি রোমেরো। অ্যাটাকিং এ শীর্ষ 10-এ কেউ জায়গা না পেলেও ক্রিয়েটিভ মিডে লামিনের সঙ্গে আছেন দানি ওলমো। যদিও এখানে মেসি সেরা, তবে লুই দে লা ফুয়েন্তে বাজি ধরছেন শিষ্যদের পক্ষেই। নিঃসন্দেহে দারুণ একটা ম্যাচ হবে। আমরা মেসিকে নিয়ে সতর্ক, মুহূর্তের সুযোগে সে সব ভেস্তে দিতে পারে। তবে আমাদের দারুণ একটা দল আছে, আমি ওদের উপর আস্থা রাখতে চাই, কারণ সেই সামর্থ্য তাদের আছে। এবারের বিশ্বকাপে যেখানে 7 গোল হজম করেছে আর্জেন্টিনা, সেখানে স্পেনের মাত্র 1। সবশেষ দেখায় তাদের কাছে আলবি সেলেস্তেরা বিধ্বস্ত হয়েছিল 6-1 ব্যবধানে। যদিও বিশ্বকাপে দু দলের একমাত্র দেখায় জয় আছে শুধু মেসিদেরই। নিউ জার্সির সবুজ গালিচায় অমরত্বের হাতছানি। বিশ্বের তৃতীয় দল হিসেবে আর্জেন্টিনার টানা দ্বিতীয় ফাইনাল জয়, নাকি স্পেনের 16 বছরের অপেক্ষার অবসান? সময়ের পরিক্রমায় মিলবে এই প্রশ্নের জবাব। যদিও বলতে দ্বিধা নেই, ফাইনালের আগে নানা সমীকরণে এগিয়ে স্পেন।
তবে শেষ মুহূর্তে যদি আবারও জমে যায় একজন লিওনেল স্ক্যালোনি আর লিওনেল মেসির রসায়ন, তবে এই পিচেই হতে পারে আর্জেন্টিনার আরো একটা বিজয়গাথা। নিউ জার্সি থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বৃষ্টির বাধায় আটকানো যায়নি আর্জেন্টিনাকে। স্পেন ফিরে গেলেও ঘণ্টা খানেক অপেক্ষার পর অনুশীলন করেছে স্ক্যালোনি বাহিনী। স্বপ্নের ফাইনালের আগে নিজেদের রণকৌশল ঝালিয়ে নিয়েছে আলবিসেলেস্তারা। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না লিওনেল স্ক্যালোনি। সেমিফাইনালের দারুণ খেলা সিমোনেকে দেখা যেতে পারে বিগ ম্যাচেও। কেমন হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের একাদশ, সে খবর জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ বিশ্বকাপের ফাইনাল বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে আর্জেন্টিনার ট্রেনিং সেশন। লিওনেল মেসি এবং তার পুরো দল অনুশীলন করছে। বিগ ম্যাচ, আমরা জানি স্পেন এবং আর্জেন্টিনা দুই দলই 2 কন্টিনেন্টাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। লিওনেল স্ক্যালোনি, যিনি ইতিহাস গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে জিতেছেন এবং এবারও কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল হিসেবে আর বিবেচিত হচ্ছে। সেমিফাইনালে যে একাদশটা খেলেছিল সেই একাদশেরই অধিকাংশ ফুটবলার মাঠে নামবেন ফাইনালে স্পেনের বিপক্ষে। একটু বলতে চাই কোন জায়গায় আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কোচ। গত ম্যাচে আমরা দেখেছিলাম হুলিয়ানো সিমোনেকে তিনি মাঠে নামিয়েছিলেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, স্টার্ট করেছিলেন এই ওয়ার্ল্ড কাপে। ঠিক ওই পজিশনে কিন্তু মূল একটা দ্বিধাদ্বন্দ্বের কাজ করছে। 4-4-2 ফরমেশনে খেলেছিল, সেই মিডফিল্ডে সিমিওনের জায়গায় কাকে খেলাবেন বা কে খেলবে সেটাই কিন্তু মূল চিন্তার বিষয়। সেখানে 3 জন কন্টেন্ডার রয়েছেন, সিমিওনো তো আছেনই, রদ্রিগো ডিপল অথবা নিকোলাস গঞ্জালেস, যে কোনো একজনকে হয়তোবা বেছে নেবেন লিওনেল স্ক্যালোনি, যাকে ফাইনালে তিনি খেলাবেন। আরও একটা কিন্তু চিন্তার জায়গা রয়েছে রাইট ব্যাকের যে পজিশনটা, সেদিক থেকে কিন্তু গোল কনসিড করেছিল আর্জেন্টিনার ফুটবল দল ইংল্যান্ডের এগেনস্টে এবং সেই ম্যাচে কিন্তু শুরুর একাদশে ছিলেন নাহুয়েল মলিনা, যদিও পরবর্তীতে তাকে পরিবর্তন করে গঞ্জালো মন্টিয়েলকে নামানো হয়েছিল। গঞ্জালো মন্টিয়েল কিন্তু নামার পরে আমরা দেখেছি তিনি সেই জায়গাটা ভালো একটা ট্যাকেল দিয়েছিলেন এবং সেই রাইট ফ্ল্যাঙ্ক থেকে বা তার দিক থেকে তেমন কোনো আক্রমণ করতে পারেনি। তো এই দুইটা জায়গায় কিন্তু হয়তোবা চিন্তার কারণ বা এই দুই জায়গাতেই পরিবর্তন আনতে পারে। ফাইনালেও নিশ্চয় আর্জেন্টিনা চাইবে লিওনেল মেসিকে কেন্দ্র করেই আক্রমণ ভাগটা সাজাতে। লিওনেল মেসিই চাইবেন গোল করতে বা গোল করিয়ে দিতে। যেই দুটো জায়গায় চেঞ্জেসের কথা বলছি, সেই দুজন ছাড়া বাকি সবাই যারা খেলেছেন গত সেমিফাইনাল তারা সবাই ফাইনালেও খেলবেন। কিন্তু যদি প্রয়োজন মনে করে অবশ্যই সেই জায়গাগুলোতে পরিবর্তন আনবেন কোচ লিওনেল স্ক্যালোনি। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় স্বপ্নে বিভোর আর্জেন্টাইন ভক্তরা, সেই সঙ্গে 16 বছর পর আবারও ফুটবল বিশ্বে নিজেদের সেরা প্রমাণের দ্বারপ্রান্তে স্পেন। লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সির এই ম্যাট লাইফ স্টেডিয়াম। এখানেই অনুষ্ঠিত হবে ফাইনাল আর্জেন্টিনা এবং স্পেনের মারণ লড়াই। 82,000 দর্শকে কানায় কানায় পূর্ণ থাকবে এই গ্যালারি। ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠান এবং ম্যাচের মাঝখানে হাফ টাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা, জাস্টিন বিবার ও শাকিরার মতো সঙ্গীত শিল্পীরা। সমস্ত প্রস্তুতি এখন সম্পন্ন। শেষ প্রস্তুতির অংশ হিসেবে নিউ জার্সির মরিস টাউনের প্রশিক্ষণ ক্যাম্পের বৃষ্টিস্নাত দুপুরে আর্জেন্টিনা দলের অনুশীলন। মাঠে বেশ চাঙ্গা ভাব লিওনেল মেসিদের। শিষ্যদের নিয়ে শেষ কৌশলটা যে এখানেই নিয়ে ফেলেছেন স্ক্যালোনি। আর মেগা ফাইনালে আর্জেন্টিনা অনুশীলনের সুযোগ পেলেও ভাগ্য সহায় ছিল না স্পেনের। নিউ জার্সির বৈরী আবহাওয়ার কারণে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে পারেনি লা রোহা। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বলে কথা, এ যেন শ্রদ্ধাভাজন মেসির সাথে স্নেহের পরশমাখা ইয়ামালের দ্বৈরথ, যা সবুজ মাঠের গণ্ডি পেরিয়ে এক দারুণ উত্তেজনার সৃষ্টি করেছে গোটা বিশ্বে। আর্জেন্টিনার ভক্তদের চোখে এখন একটাই স্বপ্ন, চতুর্থবারের মতো বিশ্বজয়। আর্জেন্টিন ভক্ত হিসেবে আমরা বিশ্বাস করি
মেসির হাতে উঠবে বিশ্বকাপ। চাওয়া পাওয়ার কিছু না, যদি পাই এটা বোনাস হিসেবে আমরা নিয়ে নিবো, এটাই। সাইডটা স্টার অলরেডি আমাদের হয়ে গেছে, জাস্ট কিছু সময়ের ব্যাপার। বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর আর্জেন্টিনার পরেই অবস্থান স্পেনের। যদিও তথ্য উপাত্ত আর পারফরমেন্সে নেশনস লিগ ও ইউরো চ্যাম্পিয়নদেরকেই এগিয়ে রাখছেন অনেকে। বিশ্ব ফুটবলে বাংলাদেশের চিরচেনা বিভক্তিটাও যেন ফাইনালে জিইয়ে রাখছেন কেউ কেউ। ব্রাজিল সমর্থকরা এখন পুরো দস্তুর স্পেন ভক্ত। I think Spain's gonna win. Spain's a really good team. They have a really good defense. And goal Lamine Yamal! I think Spain will win 2-0. Yamal will score. হাই ভোল্টেজ এই ম্যাচের আগে নিউ ইয়র্ক যেন উৎসবের নগরী। ফাইনালের আগে চলছে ভক্ত বা সমর্থকদের আধিপত্যের লড়াই, যেখানে আর্জেন্টাইনরা এগিয়ে থাকলেও সমানে সমান টেক্কা দিচ্ছে স্প্যানিশরাও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। যাচ্ছি তার কাছে। নিয়ন, সবাই আসলে অপেক্ষায় একটা বিশ্বকাপ চ্যাম্পিয়নের শেষ যে ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ দেখার অপেক্ষায়। সেক্ষেত্রে আপনি আসলে যদি বলেন আপনার বিশ্লেষণে কাকে এগিয়ে রাখবেন? এগিয়ে থাকবে কাগজে কলমে আর্জেন্টিনা, নো ডাউট। মানে যেভাবে বিশ্বকাপটা চললো, মানে 37 দিন দেখতে দেখতে আসলে চলে গেল। আমাদের জন্য একটু ইমোশনাল, কারণ আমরা সময় টিভি এবার প্রথম বিশ্বকাপ দেখিয়েছি, তো আমাদের একটা অন্য রকমের উন্মাদনা ছিল এবারের বিশ্বকাপটা নিয়ে, সেটাও একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে। তো সেই সব জায়গা সব কিছু নিয়ে যদি আমরা এখন কথা বলতে যাই, তাহলে ওই যে প্রথম থেকেই যেটা বলছিলাম, বিশ্বকাপটাকে আর্জেন্টিনা যেভাবে খেলেছে, একটা দলও আসলে এইভাবে খেলেনি। সমর্থকদের কথা বলি, দর্শক তাদের প্লেয়ারদের কথা বলি, কোচিং প্যানেল থেকে শুরু করে আর্জেন্টিনা যেভাবে ধাপে ধাপে উন্নতি করেছে। প্রতিটা ম্যাচে আমরা দেখেছি কেপ ভার্দের সঙ্গে এই হেরে যাচ্ছে, সুইজারল্যান্ডের সঙ্গে হেরে যাচ্ছে, ইংল্যান্ডের সঙ্গে তো 85 মিনিট পর্যন্ত নাই। মানে সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা যেভাবে আসলে খেলেছে, তাতে আমার মনে হয় যে কাগজে কলমে গিয়ে থাকবে আর্জেন্টিনা অবশ্যই। একটা কার্ড দেখছিলাম যে এবারের বিশ্বকাপে আসলে ফাইনালটা আমরা অনেকগুলো পরিসংখ্যান দেখেছি, যে গুরু শিষ্যের লড়াই হবে কোচদের মধ্যে, প্লেয়ারদের মধ্যে মেসি লামিন ইয়ামালের লড়াই হবে। এখানে আরেকটা মজার লড়াই আছে, লা মাসিয়ার লড়াই। লা মাসিয়া মূলত হচ্ছে ফুটবলের বার্সেলোনার যুব ফুটবল একাডেমি। সেই একাডেমির 9 জন প্লেয়ার আজকে এখানে খেলবেন। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি, এবং বলা হয়ে থাকে লা মাসিয়ার সবচেয়ে মানে আকর্ষণীয় এবং সবচেয়ে সেরা গ্র্যাজুয়েট লিওনেল মেসি। তার সঙ্গে আজকে স্পেনের 8 জন খেলবেন। 2010 স্পেন যে ফাইনালটা খেলেছিল, সেখানে এই লা মাসিয়ার মোট 10 জন ফুটবলার ছিলেন। এবারের ফাইনালে 9 জন খেলবেন। তো এটা একটা বিশেষ আকর্ষণ আর কি এবারের ম্যাচটার জন্য। আর্জেন্টিনা আসলে মেসি যতটা বেশি আর্জেন্টিনা, তার চেয়ে অনেক বেশি স্পেন। বাংলাদেশের দর্শক একই সাথে ক্রীড়া বিশ্লেষক সব দিক দিয়ে এগিয়ে আছে আসলে আর্জেন্টিনা। কিন্তু যদি স্পেসিফিক্যালি বলেন একটু, যে আপনিও তো পুরো ম্যাচগুলো দেখছেন এবং আসলে সেগুলো নিয়ে গবেষণাও করছেন এক ধরনের, কোন কোন জায়গাটা আসলে আর্জেন্টিনা তো এগিয়ে, কিন্তু স্পেন আসলে কোন কোন জায়গায়? স্পেনকে এগিয়ে রাখতে হলে প্রথমেই আসলে মেসিকে যদি আপনি ব্লক করতে পারেন, মানে স্পেনের আসলে সমস্ত চিন্তার জায়গা হবে মেসিকে যদি ব্লক করা যায়। স্পেন হাইলাইন ডিফেন্স করবে, এটা আমরা সবাই জানি, মানে এভাবেই করে আসছে। যদি না আজকে আসলে ফুয়েন্তে শেষ মোমেন্টে এসে কৌশলটা চেঞ্জ করে, যদি হাইলাইন ডিফেন্স করে, মেসি হয়তো বা ফলস নাইনে খেলবে। সাধারণত মেসি প্লে মেকার খেলতে পছন্দ করে, কিন্তু যদি ফলস নাইনে খেলে, সেক্ষেত্রে অফ দ্য বলে আসলে উলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ যে সুযোগটা পাবেন, সেটা কতটা স্পেনের ডিফেন্স আসলে আটকে রাখতে পারে, সেটা আসলে মূল চ্যালেঞ্জ হবে। একটু যদি ফরমেশন নিয়ে কথা বলছিলেন, সেক্ষেত্রে যদি ফরমেশনটা বলেন, দুই দলের ফরমেশন নিয়ে কি জানা? আর্জেন্টিনা আসলে অনেক বেশি ফ্লেক্সিবল। আর্জেন্টিনা পুরো ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি 5-3-2-তে খেলেছে, 4-4-2-তে খেলেছে, 4-3-3-তেও খেলেছে। আজকের ম্যাচে আসলে পুরোপুরি স্ক্যালোনি ম্যাজিক। স্ক্যালোনি আসলে কিভাবে দলকে সাজাবেন, ওই যে মেসিকে যদি ফলস নাইনে খেলান তাহলে একরকমের একটা ফরমেশন হবে না, মেসি যদি প্লে মেকিংয়ে থাকেন তাহলে অনেকে বলছেন যে 4-1-3-2 বা 4-3-1-2 এভাবেও খেলতে পারেন। তবে স্পেনের একেবারে যথাযথভাবে যেভাবে খেলে তারা 4-2-3-1 সেভাবেই খেলবে, কারণ রদ্রি এবং পেদ্রি স্পেনের মূল কাজ, মানে আমরা যেটা বলি ইঞ্জিন, মানে আমরা ফুটবলের ভাষায় বলি যে মেইন ইঞ্জিন ফিল্ডের পেদ্রি এবং রদ্রি, তারা মাঝমাঠ থেকে নিয়ন্ত্রণ করবে, এবং তাদেরকে যদি আর্জেন্টিনা ব্লক করতে পারে তাহলেই শুধুমাত্র আসলে স্পেনের বিপক্ষে রেজাল্ট আনা সম্ভব। কিন্তু তাদেরকে ব্লক করা যে কতটা কঠিন, সেটা আসলে স্পেন পুরো থ্রু আউট ওয়ার্ল্ড কাপ দেখিয়েছে। একমাত্র একটা ম্যাচ, শুধু প্রথম ম্যাচটা কেপ ভার্দের সঙ্গে বাদ দিলে, স্পেন যে ফুটবলটা খেলেছে এত সহজ হবে না আর্জেন্টিনার জন্য আসলে। একই সাথে যেহেতু আর্জেন্টিনার জন্য কঠিনের কথা বলছিলেন, আগের ম্যাচগুলো আর্জেন্টিনার কোন কোন ভুল ছিল যেগুলো ফাইনালে তাদের করা ঠিক হবে না? আর্জেন্টিনা আসলে ভুল বলবো না, আর্জেন্টিনা এই কৌশলটাতেই খেলেছেন। মানে অনেকে আমরা মজা করে বলছিলাম যে এই বিশ্বকাপের সবচেয়ে বিরক্তিকর কৌশলের দুটো টিম আসলে ফাইনাল খেলছে, যারা আসলে অপোনেন্টকে পুরো 90 মিনিট ধরে বিরক্ত করেছে। তারা একাধারে মানে একচেটিয়া কোনো কৌশলে খেলেনি, পুরো টাইম বল পায়ে রেখেছে, হোল্ড করেছে,
অপোনেন্টের ভুলের জন্য অপেক্ষা করেছে এবং যখনই অপোনেন্ট ভুল করেছে ওই একটা বা দুটো সুযোগ সেই সুযোগটা কাজে লাগিয়েছে। এবং নিয়ত এই একটু ম্যাচটাতেও যদি একই আমরা হবে। স্পেন এবং আর্জেন্টিনা, বিশেষ করে আর্জেন্টিনার জন্য একেবারে মুখিয়ে আছে বাংলাদেশের দর্শকরা এবং আর্জেন্টিনার পত্রপত্রিকায় অনেক লেখা হয়েছে, অনেক একটু কিছু। বাংলাদেশের উন্মাদনা নিয়ে যদি একটু কথায় আসি। বাংলাদেশের উন্মাদনাটা আসলে আমরা বলবো ইনসেন, মানে আমি এই ধরনের উন্মাদনা আসলে 2018-তে 2022-এ দেখেছি, বাট 26-এ মনে হয় আসলে সব কিছু ছাপিয়ে গেছে। যেভাবে শুরু হয়েছে, বিশেষ করে আমরা আজকে আমাদের সময় টেলিভিশনে দুপুর একটা আমাদের যে খেলার সময় নিউজ ছিলেন সেখানে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর এসেছিলেন, তিনিও বারবার বলছিলেন, মানে আর্জেন্টিনার কোচও কয়েকটা আলোচনায় বলেছেন যে আর্জেন্টিনার বাইরে আর্জেন্টিনার জার্সি গায়ে এত মানুষ একসঙ্গে খেলা দেখতে তারা কখনো আসলে দেখেন। সেক্ষেত্রে নিয়ন আমাদের হাতে বোধহয় এই সম্পর্কে একটা রিপোর্ট প্রতিবেদন আছে, আছে, আমরা একটু দেখে আমরা আসি সেটা ভাই। দেখে আসি। বিশ্বকাপের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও এক মাসের বেশি সময় ফুটবলে ডুবেছিল বাংলাদেশ। রাত জেগে খেলা দেখা, দিনভর পছন্দের দলকে সমর্থনে উল্লাস, র্যালি, গ্রাফিতি, তর্ক বিতর্ক। আনন্দের কোনো কমতি ছিল না ফুটবল প্রেমীদের মাঝে। বাংলাদেশের ফুটবল উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। পর্দা নামতে চলেছে ফুটবল বিশ্বকাপের। দুই পরাশক্তি আর্জেন্টিনা স্পেনের ফাইনাল দেখতে মুখিয়ে আছে গোটা দেশ। অনেকেরই দৃঢ় বিশ্বাস আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। প্রথম থেকে আমরা বিভিন্ন প্রোপাগান্ডার মধ্যে ছিলাম, আমাদের যে ওভারকামটা হয়েছে এটা পুরা বাংলাদেশটা বিশ্ববাসী জানে। আর্জেন্টিনা যে আমাদেরকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে এবং আমাদেরকে যে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার একটা সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা আর্জেন্টিনার কাছে কৃতজ্ঞ। এদিকে প্রিয় দল বাদ পড়ায় অনেকে ফাইনালে সমর্থন দিচ্ছে স্পেনকে। মুসলমানদের সঙ্গে যে 2 নম্বরটা করে আজকে এই ফাইনালে আসছে তাদেরকে তো প্রশ্নই আসে না আমাদের সাপোর্ট করা। আমার বিশ্বাস স্পেনই নিব, আর আমার শতভাগ আশাবাদী। সবসময় আর্জেন্টিনা 3টা দিছে, এবার আর্জেন্টিনায় ফাইনালও 3টা খাইব। মূলত ব্রাজিল সাপোর্টার, সো অবভিয়াসলি আমরা এখন বর্তমানে স্পেন সাপোর্ট করব। পারি যদি নিরপেক্ষ হয় তাহলে স্পেন এবার শিরোপা জিতবে। একসঙ্গে বড় পর্দায় ফুটবলের এই মহারণ দেখার প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ। উপভোগ্য এক ফাইনালের অপেক্ষায় সবাই। এইবার বিশ্বকাপে কোনো ম্যাচই হারি নাই, আর এই 20 তারিখ তো হারার কথাই ওঠে না। আমরা এইবারই 4টা স্টার যোগ হবে আমাদের। আমরা চাই এবার ফাইনালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় হবে। আমরা বড় পর্দায় এবং রাত্রে আমরা খেলা দেখব এবং আমরা এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি, বিনোদন করব। মেসি, ইয়ামাল, দৈরত জমে উঠবে ফাইনালের মঞ্চে। আরও একটা নির্ঘুম রাত কাটবে বাংলাদেশের ফুটবল অনুরাগীদের। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। নিয়ন আমরা কথা বলছিলাম যে আর্জেন্টিনার যে রাষ্ট্রদূত তিনিও আসলে এই বিষয়ে অনেকগুলো গণমাধ্যমের কথা আজকে আমাদের এখানে এসেছিলেন। একই সাথে কিন্তু তাদের কোচ, খেলোয়াড়রাও বাংলাদেশকে প্রশংসা করে নানা বক্তব্য দিয়েছেন। পরেই আসলে কথা বলেছেন তারা। হ্যাঁ, আসলে এই ব্যাপারটা কি আমাদের কাছে মনে হচ্ছে, মানে এই উন্মাদনাটা আরো বেশি ছড়িয়ে গেছে আসলে সরকারি পৃষ্ঠপোষকতার কারণে। গত বছর পর্যন্ত আমরা, মানে গত বিশ্বকাপেও আমরা দেখেছি এই উন্মাদনাটা, বাট তখন আসলে বেসরকারি পর্যায়ে বিভিন্ন আয়োজন ছিল, কিন্তু এবার আসলে সরকারি পর্যায় থেকেও বিভিন্ন জায়গায় বড় পর্দা বসানো হয়েছে। প্রচুর মানুষ আসলে খেলা দেখতে উদ্বুদ্ধ হয়েছেন। মানে যে মানুষগুলো আসলে রাতের বেলা যখনই কোনো কাজ নেই, কি করবে এখন, ঘরে বসে খেলা দেখাচ্ছে, একটু নিচে রাস্তায় যদি সবার সঙ্গে খেলা দেখতে পারে, এটা তো একটা অন্যরকম মানে মজা। এই মজাটা আসলে সবাই উপভোগ করেছে। এবং আজকের ফাইনালের আগে আমি বলতে পারি, মানে আজকে যে পরিমাণ বড় পর্দার আয়োজন করা হয়েছে, আমি জানি না বাংলাদেশে এর আগে কখনো কোনো ম্যাচ ঘিরে এত পরিমাণ উন্মাদনা ছিল কিনা। সেক্ষেত্রে নিয়ন আবার যদি একটু খেলার মাঠে আসি, এই যে স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে, এর আগে কতবার হয়েছে বা হেড টু হেড তাদের লড়াইয়ের চিত্রটা আসলে কি? আমি একেবারে সরাসরি কার্ডে চলে আসি। মানে বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার স্পেন আসলে একবারই খেলেছে, সেটা 1966-এ যে ওয়ার্ল্ড কাপটা ইংল্যান্ড জিতেছিল, সেটার গ্রুপ পর্বে আর্জেন্টিনা এবং স্পেন মুখোমুখি হয়েছিল এবং আর্জেন্টিনা ওই ম্যাচটা 2-1-এ জিতেছিল। এছাড়া আসলে বিশ্বকাপে আর কখনোই আর্জেন্টিনার স্পেনের দেখা হয়নি। আমি একটু বলছিলাম যে চলতি শতাব্দীতে আসলে 2000 সালের পরের হিসেবটাই করছি, এর আগে আসলে আর্জেন্টিনার স্পেন দুটো দলই অনেকবারই হয়তো বা মুখোমুখি হয়েছে, সেই রেজাল্টগুলো আসলে খুব বেশি এখন আলোচনা করে আসলে লাভও নেই। তো সেক্ষেত্রে 2000 সালের পর মোট 4টি ম্যাচ তারা খেলেছে, স্পেন কিন্তু 3টিতে জিতেছে, আর্জেন্টিনা 1টিতে। ইউরোপিয়ানদের সাথে ল্যাটিনদের এই লড়াইটা সবসময় একটু অন্যরকম হয় এবং ইউরোপিয়ানরা এই লড়াইটাতে এগিয়ে থাকে, সেটা আসলে এই পরিসংখ্যানটাতেই প্রমাণ। তবে আর্জেন্টিনার বড় জয়, যেমন 4-1 গোলে স্পেনের সঙ্গে, আর্জেন্টিনা 6টা গোল খেয়েছে স্পেনের কাছে এই 2018 সালে একটা ফ্রেন্ডলি ম্যাচে। পরিসংখ্যানে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে হাড্ডাহাড্ডি, সমানে সমানে লড়াই। সেক্ষেত্রে আপনি সবশেষ যদি একটু বিশ্লেষণ করেন, আমাকে যদি বলেন যে এই মুহূর্তে প্রেডিকশন কি হবে, তাহলে আমি বলবো আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে আছে 2-1। তবে আর্জেন্টিনা যদি আগে গোল খেয়ে যায়
আর্জেন্টিনা এখন পর্যন্ত কামব্যাক করছে, কিন্তু ফাইনালে কামব্যাক করাটা খুব টাফ হবে। তো আর্জেন্টিনাকে যদি ম্যাচটা জিততে হয় আগে গোল রিসিভ করা যাবে না। আগে গোল রিসিভ করলে মিডফিল্ড এবং ডিফেন্স লাইন দিয়ে যে অ্যাটাক মানে যেই কম্পোজিশনটা তৈরি করবে স্পেন, সেটা ভাঙতে মেসিকে, লাউতারোকে, আলভারেজকে বেশ বেগ পোহাতে হবে। ফাইনালের প্রেসারে আমার মনে হয় না সেটা খুব একটা সহজ হবে। নিয়ন, আসলে এখন দেখার অপেক্ষা। সবার মতো আমরা হয়তো তাকিয়ে থাকবো যে কি হয় আসলে ফলাফল বা কার হাতে ওঠে বিশ্বকাপ। অবশ্যই নিয়ন, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। বিশ্বকাপে আর্জেন্টিনা স্পেন দ্বৈরথের আজকের যে শেষ লড়াই, সে বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বা নিজের প্রেডিকশন নিয়ে উপস্থিত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমেন। এদিকে বিশ্বকাপের মেগা ফাইনাল ঘিরে বাংলাদেশে উন্মাদনা তুঙ্গে। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ উপভোগে রাখা হয়েছে নানা আয়োজন। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন আদনান তুর্য, বনানী পূজা মাঠে নেওয়াজ শুভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি তুর্যর কাছে। বিশ্বকাপের মঞ্চে স্থান না পেলেও পুরো বিশ্বকাপকে যে কিভাবে নিজেদের উৎসবে পরিণত করে নেওয়া যায় তাই প্রমাণ করে দেখিয়েছে বাংলাদেশিরা। তারই প্রমাণ হিসেবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে। ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু এই মাঠে সারা দিন জুড়ে যে টুর্নামেন্ট আয়োজন হয়েছে তার শেষাংশ আপনারা দেখতে পাবেন। সারা দিন জুড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফুটসল টুর্নামেন্ট এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত ফুটসল টুর্নামেন্টের শেষ অংশ এখানে হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটু আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন এবং রাত 1টার সময় কিন্তু এইখানেই বিশাল বড় মঞ্চ স্ক্রিনিং করা হবে আজকের স্পেন ভার্সেস আর্জেন্টিনা ফুটবল ম্যাচটি। বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা তা কিন্তু ইতিমধ্যেই সবার মধ্যে ছড়িয়ে আছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে যারা আসলে চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু তাদের অফিসিয়াল ফটো সেশনটি একটু আগে এখন করছেন। সবাই বেশ উচ্ছ্বাসিত রয়েছেন তাদের মধ্যে। একটু আগে সারাদিন ধরে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই মাঠে খেলেছেন তারাও বলছেন যে আমাদের নতুন করে উন্মাদনা, নতুন করে যেই একটি প্রেরণা তা কিন্তু দিচ্ছে আজকে পুরো বাংলাদেশের ফুটবল উন্মাদনা। এখানেই রাত 1টার সময় তাদের ম্যাচটি বড় স্ক্রিনে দেখানো হবে এবং সেই উন্মাদনা কিন্তু এখনও চলছে। এই মুহূর্তে বনানী পূজার মাঠে রয়েছেন সহকর্মী নেওয়াজ শুভ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কয়েক ঘন্টা পরেই ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন এবং এই যে খেলার উন্মাদনা, মাঠের সেই উন্মাদনা মাঠে নামার আগেই কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও কিন্তু সেই উন্মাদনার কিছুটা ছাপ আমরা দেখতে পাচ্ছি এবং সারা দেশেই কিন্তু বর্ণিল আয়োজন করা হয়েছে, বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বনানীতে। এখানে আয়োজন করা হয়েছে ফ্যান ফেস্টের আয়োজনে একটি কনসার্টের, যেখানে পারফর্ম করবেন ফিফার যে উদ্বোধনী আয়োজন ছিল কানাডায়, সেখানে যিনি পারফর্ম করেছেন সেই সঞ্জয় কিন্তু আজকে এখানে আসছেন এবং তিনি আজকে এখানে পারফর্ম করবেন। তাকে ঘিরে এই কনসার্টে দর্শকের উন্মাদনা যেমন আমরা দেখতে পাচ্ছি, তেমনি কিন্তু প্রিয় দলের যে সমর্থন, যারা যেটাকে করছেন, যে দলকে তারা সমর্থন করছেন, সেই দলের সমর্থনে তারা কিন্তু জার্সি পরে এসেছেন এবং এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিসের আয়োজন করা হয়েছে। এখানে যারা আসলে আসছেন দর্শনার্থীরা, উৎসুক দর্শক যারা আসছেন, তাদের বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে এবং এইখানে যে খেলার আয়োজনগুলো করা হয়েছে সবাই বেশ আগ্রহের সঙ্গে কিন্তু সেই খেলা উপভোগ করছেন এবং আমাদের এখানে যে আমরা দর্শকের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা আসলে ফাইনাল নিয়ে যতটা বেশি প্রত্যাশী এবং তারা তাদের প্রিয় দলকে যেভাবে সমর্থন দিচ্ছে, তেমনি কিন্তু আসলে কাপের বিষয়েও কিন্তু তারা আশাবাদী। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জিহাদ আল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু বিশ্বকাপের পর্দা নামবে। সেই পর্দা নামার আগে কিন্তু ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা এবং স্পেনের। এই ম্যাচ ঘিরে দর্শকদের যেমন আগ্রহ রয়েছে, বাংলাদেশি দর্শকদেরও কিন্তু সেই আগ্রহ রয়েছে। আর বাংলাদেশি দর্শকদের আগ্রহের মধ্যে সব থেকে বেশি কিন্তু টিএসসি, এই টিএসসিকে বা দর্শকরা কিন্তু একদম চোখে চোখ রাখেন বা টিএসসিতে সবার আগ্রহ থাকে টিএসসিতে খেলা দেখার। তো এই মুহূর্তে আমি টিএসসিতে দাঁড়িয়ে আছি, দর্শকরাও কিন্তু আসতে শুরু করেছেন আর্জেন্টিনা এবং স্পেন ম্যাচ কেন্দ্র করে। সমর্থকরা কিন্তু এখানে ভিড় করছেন, যেমন প্রিয় দলের জার্সি, পতাকা বা রং বা পতাকার রং কিন্তু গালে মেখে তারা এসেছেন এবং ভুভুজেলা কিন্তু তারা বাজাচ্ছেন প্রিয় দলকে সমর্থন দিতে এবং সেই সঙ্গে কিন্তু দর্শকরা ভালো একটা উন্মাদনার সঙ্গে রয়েছেন। তারা এই দলকে বা আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। যে এর আগে কিন্তু আর্জেন্টিনা ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে, তো আর্জেন্টিনার জন্য যেমন শিরোপা ধরে রাখার। আমি একটু কিছু সমর্থকদের সঙ্গে কথা বলতে চাই, আর্জেন্টিনা এই ম্যাচটা আসলে জিততে পারবে কিনা? অবশ্যই পারবে, 100%।
কেন 7টা গোল? স্পেনের বিপক্ষে এই পর্যন্ত স্পেন মাত্র 1টি গোল খেয়েছে, সেখানে 7টা গোল কি আসলে সম্ভব? অবশ্যই সম্ভব। আর্জেন্টিনা মানেই কামব্যাক, আর্জেন্টিনা মানেই কামব্যাক। শেষে দিয়া 25 মিনিটে কোনো ব্যাপার না, গোল দেখাই দেবো। দর্শকরা কিন্তু বড় একটা প্রত্যাশা নিয়ে কিন্তু আসছেন যে আর্জেন্টিনা এই ব্যাক টু ব্যাক শিরোপা জিতবে এবং চ্যাম্পিয়ন হবেন। দর্শকরা অনেকে আবেগী দর্শক বলছেন যে 7টি গোল দিবেন বা ব্রাজিলকে তারা দেখিয়ে দেবেন, কারণ ব্রাজিল তাদের হচ্ছে রাইভাল টিম বা প্রতিপক্ষ। ব্রাজিলের উদ্দেশ্যে কিন্তু এই সমর্থকরা থাকেন এবং আমি যেমনটি বলছিলাম টিএসসিতে দর্শকরা কিন্তু আস্তে আস্তে আসছেন। আরও সময় হলে বা ম্যাচের সময় যত ঘনিয়ে আসবে তত টিএসসির এই প্রাঙ্গণটা আরও মুখরিত হবে। এই ছিল আমার কাছে সব শেষ টিএসসি থেকে। বিশ্বকাপ ফাইনালে দর্শকদের উন্মাদনার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকার বিভিন্ন জায়গায়। রাতের সময় আরও থাকছে কল্যাণপুরে বাবা ছেলেকে অপহরণের পর নির্যাতন করে চাঁদা আদায়, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্ত সহ 3 জন গ্রেফতার, আলামত জব্দ। এবার অন্য প্রসঙ্গ। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 2013 সালের 5 মের সেই রক্তাক্ত রাত শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে চালানো হয় নৃশংস হত্যাযজ্ঞ। সেই ভয়াল রাতের 1 যুগের বেশি সময় পর এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বিচার প্রক্রিয়া। ঘটনার তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশ ও বিজিবি প্রধান সহ 41 জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তালিকায় আছেন 71 টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবির। তদন্তের অগ্রগতি জানতে রোববার সকালে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। আমাদের যে অভিযোগ ছিল খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি কিছু আমাদের টুকটাক কারেকশন আছে, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই 2-1 দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনায় 61 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে। শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, সে চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়ার্ড স্প্রেড বলবেন না। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেবেন চিফ প্রসিকিউটর। আগামী 21 তারিখ আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালিয়ে যান সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর। সেখানে ছদ্মনামে পাসপোর্ট করে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে ফেরেন তিনি, তখনও ব্যবহার করেন ছদ্ম পরিচয়। এদিকে 81 সালে সেনা বিদ্রোহের বিচার হলেও আড়ালে থেকে যায় জিয়া হত্যার বিচার। বিশ্লেষকরা মনে করেন বর্তমানে নতুন করে হত্যা মামলার সুযোগ রয়েছে। 1981 সালের 30 মে ভোরের আলো ফোটার আগেই চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যার শিকার হলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রহস্যময় সে হত্যাকাণ্ডের কেটে গেছে 45 বছর। সেনা আইনে খুনিদের কারো কারো হয়েছে বিচার, কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা মেজর মোজাফফর হোসেন 4 দশক পর ধরা পড়লেন ঢাকায়। রহস্য মানব মোজাফফর এতদিন কোথায় ছিলেন, খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা কি, আর কারা ছিলেন বর্বর এই হত্যাকাণ্ডের নেপথ্যে, এসব নিয়ে দেশবাসীর কৌতূহল যেন কাটছেই না। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে জিয়াউর রহমানকে হত্যার পর পালিয়ে ভারত যান মোজাফফর। বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মনে করেন, ছদ্মনামে বিভিন্ন কাগজপত্র বানিয়ে নানা সময় ভ্রমণও করেছেন বেশ কিছু দেশ। ভারতে গিয়ে উনি নাম নেয় বিপ্লব সরকার, আবার আরেকবার নাম নেয় জয় ব্যানার্জি নামে, 2টা নাম উনি ব্যবহার করেন এবং সেইভাবে কাগজপত্র তৈরি করেন ভারতে। ওখানে কাগজপত্র তৈরি করে পাসপোর্ট তৈরি করে উনি কিন্তু অনেক দেশ ঘুরে বেরিয়েছেন। উনি কাতারে গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন, তারপরে জেনারেল আমাদের যে মইনুল হোসেন চৌধুরী ছিলেন বীর বিক্রম,
উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন, উনি যে ওনার বই লিখে গেছেন, উনি ওখানে বলছেন যে এই মেজর মোজাফফর এবং মেজর খালেদ তার সাথে দেখা করতে এসেছিলেন, যা উনি কিন্তু পরে বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। 1996 সালে দেশে আসার পরও ছদ্ম পরিচয় ব্যবহার করতেন মেজর মোজাফফর, এমন তথ্য দিলেন প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক আবু রুশদ। আমি জানতে পেরেছিলাম যে 1996 সালে আওয়ামী লীগ আসার পরে মেজর মোজাফফর বাংলাদেশে এসেছিলেন, হ্যাঁ, এবং বাংলাদেশেও উনি বিভিন্ন নাম ব্যবহার করতেন, বিভিন্ন কাগজপত্র তৈরি করেছিলেন। এরপরে আবার বিএনপি আসার আগে উনি চলে যান। এখন আবার যখন 2009 সালে আওয়ামী লীগ এসছে, তারপরে উনি এসে বাংলাদেশে থাকা শুরু করেছেন। এখন বাংলাদেশে উনি বিভিন্ন নাম হয়তো ব্যবহার করেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন। বিশ্লেষকরা বলছেন 81 সালে যে বিচার হয়েছিল তা মূলত সেনা বিদ্রোহের সাজা, আর সামরিক আদালতে সেই বিচার হওয়ায় সেসব তথ্য আর জনসম্মুখে আসেনি। তাই জিয়াউর রহমান হত্যার বিচার চেয়ে বেসামরিক আদালতে নতুন মামলার সুযোগ রয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের কিন্তু কোনো বিচার হয়নি, বিচারটা হয়েছে একটা মিউটিনি বা বিদ্রোহের। এখন আপনার যখন এটা বিদ্রোহের বিচার হয়, তখন এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় হয়, সামরিক আইনের বিষয় হয়। সুতরাং ওইখানে কে কি করেছে বিষয়গুলো সেনাবাহিনী হয়তো এই কারণে জানায়নি। এটাকে যদি আপনি আবারও মিউটিনি হিসাবে বিচার করেন, তাহলে এটা ওই গণ্ডির মধ্যেই থাকবে। কিন্তু কেউ যদি এটার ব্যাপারে হত্যা মামলা দায়ের করে, তাহলে জিনিসটা আপনার বৃহত্তরভাবে এটা তদন্ত করার একটা সুযোগ দাঁড়াবে। জিয়াউর রহমান তো হত্যাকাণ্ড এবং মিউটিনি দুইটা এখানে। তো হত্যাকাণ্ডের অপরাধ কনকারেন্ট জুরিসডিকশন আছে, দুই দিকেই বিচার হতে পারে। একটা হলো সিভিল কোর্ট আর একটা হলো মিলিটারি কোর্ট। সো এইটা সরকার সিদ্ধান্ত নেবে তার বিচার কোথায় হবে। বিশ্লেষকরা বলছেন মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনেক তথ্যই জানার সুযোগ সামনে এসেছে। তবে ইতিহাসের নির্মোহ বিশ্লেষণের জন্য প্রাপ্ত তথ্য অন্যান্য দলিলাদি ও সংশ্লিষ্টদের মাধ্যমে যাচাই করতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ছলচাতুরি করে গণভোট করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন জামায়াতের উত্থান দেশের রাজনীতির জন্য হুমকি। রক্তস্নাত জুলাইয়ের ঋণ, প্রেক্ষাপট ও কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে এ সভায় অংশ নেন রাজনীতিবিদ ও অভ্যুত্থানের অংশীজনেরা। ৭১-এর ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছিল। দুটা একই সূত্রে গাথা, সেটা দুটার পরস্পর বিরোধী না। জামায়াতের উত্থানকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে অভিহিত করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। জামাতকে প্যাট্রোনাইজ করে ক্ষমতায় নেওয়ার জন্য এই ছাত্রদেরকেও জামাতের পকেটের মধ্যে ঢুকাইছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জামাতের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। ছলচাতুরি করে অন্তর্বর্তী সরকার গণভোট করেছিল এমন অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করতে পারবে না কেউ। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে, তাদের প্রতি আমার নসিহত হলো শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। ছল চাতুরের মধ্য দিয়ে তারা একটা অবৈধ আদেশ প্রণয়ন করে নিল যে এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা মাত্র জবাব দিতে হবে হ্যাঁ অথবা না। অংশীজনদের মতামত নিয়ে সরকারকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননায় তিনি বলেন স্বাক্ষর করা সনদ বাস্তবায়ন করবে বিএনপি। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ নিয়ে। এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সৎ ব্যবহারটা আমাদেরকে করতে হবে। একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে, বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের প্রায় ৭,৫০০ বর্গফুটের 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। ফ্ল্যাট থেকে মার্সিডিজ বেঞ্জ সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত জব্দ করেছে সংস্থাটি।
গুলশান 2-এর 66 নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় গত ডিসেম্বরে দুদক, যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 18 কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদককেই। রোববার সকালে পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। ফ্ল্যাটে মার্সিডিস বেঞ্চ সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি ও দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। প্রাথমিকভাবে আমরা কিছু জিনিস পেয়েছি, এখানে কিছু গাড়ির চাবি পেয়েছি, আমরা 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিস বেঞ্চ সহ, রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইনে বলা আছে যে এই সম্পদটা যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে, এই কাজটা সম্পদ করবে। দুদক জানিয়েছে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে বিশ্বের 9টি দেশে 10,000 কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে। এরই মধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ হাতে পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর, অন্তত 11 জনের মৃত্যু। পানির তোড়ে ভেসে গেছে শত শত যানবাহন। নাগাল্যান্ডে ভারী বৃষ্টি, ভূমিধসে 4 জনের। এবার বাণিজ্যের সংবাদ। চলতি মাসের 18 দিনে দেশে রেমিটেন্স এসেছে $179.80 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 20.2% বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এই তথ্য জানানো হয়। গত বছরের জুলাইয়ের 18 দিনে দেশে $149.60 কোটি প্রবাসী আয় এসেছিল। কেন্দ্রীয় ব্যাংক তথ্য বলছে 16 থেকে 18 জুলাই এই 3 দিনেই দেশে $16.10 কোটি প্রবাসী আয় এসেছে। সিটি গ্রুপের এমডি মোহাম্মদ হাসান সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি এম জাহিদ সরওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মামলার এজাহারে অভিযোগ, সময় টেলিভিশনের বিজ্ঞাপন থেকে প্রায় 5.5 কোটি টাকা আত্মসাৎ করেন আসামিরা। সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবায়েরের এই মামলায় 7 জুলাই হাজির হতে সমন জারি করেন আদালত। তারা হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সিএমএম কোর্ট। উচ্চ আদালতের শুনানির পর আইনজীবী শিশির মনির জানান, নিম্ন আদালতের পরোয়ানা ও এই মামলার কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। কখনোই কোম্পানির অথরিটি ছাড়া কিংবা ম্যানেজিং ডিরেক্টর ছাড়া এইভাবে মামলা দায়ের করা আইনসম্মত নয়। তাহলে যে কেউ কোম্পানির পক্ষে যে কোনো সময় যা ইচ্ছে তার বিরুদ্ধে মামলা করতে, ফৌজদারি মামলা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারবে। এটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এই জন্য আজকে স্টে হয়েছে, শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি এই মামলাটা শুনানি অন্তে হাইকোর্ট ডিভিশন রুল অ্যাবসলিউট করবেন। রাজধানীর কল্যাণপুরে বাবা ছেলেকে অপহরণ, নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা তোলা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় অপহরণ ও নির্যাতনের বেশ কিছু আলামত। রাজধানীর সবুজবাগের এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের পর বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা ক্যাশ আউট করছিল প্রতারক চক্রের এক সদস্য। এই বিকাশ লেনদেনের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চাঞ্চল্যকর অপহরণ ও চাঁদাবাজি মামলার মূল আসামি বিল্লালের খোঁজ পায় র্যাব। গেল 2 জুলাই মধ্যরাতে ব্যবসায়ী মাহফুজুর রহমান ও তার ছেলেকে রাজধানীর কল্যাণপুর থেকে অপহরণ করা হয়। 5 লাখ টাকা মুক্তিপণ দিতে রাজি না হলে চলে মারধর। ভুক্তভোগীর স্বজনেরা অপহরণকারীর বিকাশে 50,000 টাকা পাঠান। মোবাইলের লক খুলে দে, তা আমি বললাম যে আমাকে দেন, আমি ইয়েটা খুলি, লকটা খুলি। এটা বলার সাথে সাথে ওনার বয়সী একজন ছেলে এসে লাঠি এতটুকু দিয়ে প্রচণ্ড মার।
সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে শনিবার কল্যাণপুর থেকে মূল অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে র্যাব। একই ঘটনায় তার সহযোগী জুম্মান ও ফয়সালকেও আটক করা হয়। রোববার র্যাব 4-এর এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জুম্মন এবং শেখ মোহাম্মদ ফয়সাল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঁদাবাজির এবং এই অপহরণের কয়েকটি মামলা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জর্ডানে হামলায় 2 মার্কিন সেনা নিহতের জেরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ইরান জুড়ে ব্যাপক হামলা করেছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে দ্বিতীয়বার আঘাত হেনেছে ইরান। ওয়াশিংটন নতুন করে হামলা শুরু করায় সমঝোতা চুক্তি বাস্তবায়ন স্থগিত করার কথা জানিয়েছে তেহরান। উত্তাপ বাড়ছে মধ্যপ্রাচ্যে। ইরান যুক্তরাষ্ট্র হামলা আরও তীব্র হয়েছে। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেনা হতাহতের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নির্দেশের পর রোববার ইরান জুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় তাদের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, হাজিয়াবাদ ও সাদেগান এলাকায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে কুয়েত ও জর্ডান লক্ষ্য করে নতুন করে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েত জানিয়েছে দ্বিতীয়বারের মতো তাদের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে জর্ডানের আকাবা শহরে সুনির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকির জেরে মার্কিন নাগরিকদের বিমান ও সমুদ্র বন্দরে না যাওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে দূতাবাস। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে। এক বিবৃতিতে তিনি জানান, দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা বারবার ভঙ্গ করায় ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোয় দেশের সঙ্গে সম্পাদিত সমঝোতা চুক্তি বাস্তবায়ন স্থগিত করার কথা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘুরিবাবাদি। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে শত শত যানবাহন। স্থানীয় ডরহালি নদীর বাঁধ ভেঙে বেলার কলোনি ও নতুন বাস স্ট্যান্ড সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে নাগাল্যান্ডে ভারী বৃষ্টি ও ভূমিধসে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রেষ্ঠত্বের লড়াই আর্জেন্টিনা স্পেন। জাদুকরী মেসির লাস্ট ড্যান্স আর ইয়ামালের ছন্দে ক্লাসিক ফাইনালের অপেক্ষা। টাইমস স্কোয়ারে সমর্থকদের ঢল, দেশে উন্মাদনা। শাপলা চত্বর হত্যা মামলার খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আসামি শেখ হাসিনা সহ অন্তত 41 জন। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মঙ্গলবার, জানালেন চিফ প্রসিকিউটর। এবং জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, ছল চাতুরি করে গণভোট করার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।